ভোটের আগেই আমাদের অগ্নিমিত্রা পাল ম্যাডাম কি বলেছিল, মেন কথা কি ছিল, নারী সুরক্ষা দেবে। হ্যাঁ সত্যি নারী সুরক্ষা খুব প্রয়োজন হয়ে গিয়েছিল, কিন্তু আসলে হচ্ছে কি, আমাদের ম্যাডাম কি বলেছিল, ভোটে জেতার পরও কি বলেছিল, হ্যাঁ এবার মেয়েরা যখন খুশি যা খুশি ড্রেস পরে রাত 1টা 2টো 1:30 যখন খুশি বাইরে বেরোতে পারবে। তা ম্যাডাম এখন আর রাত 1টা 1:30 যেতে হবে না, দিনের বেলা ছোট ছোট বাচ্চা মেয়েরা বেরোতে পারছে না। আজও শুনলাম হয়েছে ব্যারাকপুরে একটা ক্লাস 8-এ পড়া মেয়ে টিউশন যাচ্ছিল, তো সেই মেয়েটিকে ওই টিউশন পড়তে যাওয়া রাস্তাতে মেয়েটার হাত ধরে টেনে নিয়ে যে ধর্ষণ করেছে। ভাবতে পারছেন কোন পর্যায়ে চলে গেছে আমাদের সমাজের অবস্থা? আপনি কি এখনো চুপ করে থাকবেন? আপনাকে কিছু মানুষ এই কথাটি বলে, আপনি কি বলছেন? আপনাকে যে কেন হচ্ছে এখনো এই কথা জিজ্ঞেস করা। আমাদের অগ্নিমিত্রা পাল ম্যাডাম কি বলছেন, যে ধর্ষণ নাকি একটা সামাজিক ব্যাধি, আর এই রোগ নাকি একদিনে বন্ধ হওয়ার নয়, বিদেশেও নাকি ধর্ষণ হয়। তা সবাই জানে বিদেশে ধর্ষণ হয়, তা ম্যাডাম আপনি বিদেশে ধর্ষণ হয় এইটা চোখে দেখতে পেলেন, আর বিদেশে আরও কত কিছু উন্নত হচ্ছে, কত কি কাজ হচ্ছে, সেগুলো আপনার চোখে কিছু পড়ছে না। আপনার শুধু এই ধর্ষণটাই চোখে পড়ছে, আর আপনি একটা নারী সুরক্ষা দেবে বলে কথা দিয়ে আপনি এলেন, আর নারী সুরক্ষা কোথায়? আগের সরকারের আমলেও যা হয়েছে, আমার মনে হয় আগের সরকারের আমলে একটু কম হয়েছে, এই 2 মাসে চরম লেভেলে পৌঁছে গেছে। প্রত্যেক দিন শুনতে পাচ্ছি শুধু ছোট ছোট বাচ্চা মেয়েগুলোর উপর অত্যাচার হচ্ছে। আপনি কি এখনো মুখ বন্ধ করে থাকবেন? আপনি বলুন তো, আপনাকে মানুষ বলবে না? হ্যাঁ কোথায় নারী সুরক্ষা? কিচ্ছু নেই। মানুষ যা যা মানে হওয়ার জন্য নিয়ে এসেছিল সরকারকে, এখনো পর্যন্ত একটা কিচ্ছু হয়নি। উল্টে কি হচ্ছে, যেগুলো দরকার নেই সেই সমস্ত কাজ হচ্ছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। আমি আর সেই প্রসঙ্গে যাচ্ছি না। কালকে আমি একটা বিজয় থালাপাতির নামে মানে ভালো কাজ করছে প্রশংসা করে একটা ভিডিও বানিয়েছি, সেখানে কিছু মানুষ এসে ধমকে চমকে আমাকে খুব দিয়েছে, খুব বাজে বাজে কমেন্ট। বলছি শুনুন, আমাকে ধমকে চমকে লাভ নেই, কারণ আমি একটা সাধারণ মানুষ। কাজ যে করবে তার প্রশংসা অবশ্যই মানুষ করবে। আমাদের নতুন সরকারকে কী জন্য নিয়ে আসা হয়েছে? যাতে আগের সরকার যে ভুলগুলো করেছে, যেই কাজগুলো করেনি, সেগুলো করবার জন্যই তো নিয়ে এসছে। তাহলে সেখানে কি হচ্ছে? কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, উল্টে নারী সুরক্ষার একেবারে নিকুচি হয়ে গেছে। তাহলে আসলে বলা যতটা সহজ না, করা ততটা সহজ নয়। এখন এবার নিজেরা দেখতে পাচ্ছে যে হ্যাঁ এইসব জিনিস অত সহজে বন্ধ করা যাবে না, হাড়ে হাড়ে বুঝছে। এবার কত ধানে কত চাল না, সেটা হাড়ে হাড়ে বুঝছে। হ্যাঁ আসলে কি বলুন তো, মানুষ অন্যের দোষ ভালো করে দেখতে পায়, কিন্তু নিজের দোষ দেখতে পায় না। তাই বলবো যে নতুন সরকারকে বলবো যে আপনারা ঠিকঠাক করে কাজ করুন। প্রশংসা করবার জন্য আমরা অবশ্যই আছি, যে ভালো কাজ করবে তার প্রশংসা আমরা অবশ্যই করবো। আমরা কোনো রাজনীতি করি না, মানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা যুক্ত নই। হ্যাঁ কোনো ভালো কথা বলতে গেলে অনেকে বলতে আসছে চট্টি চাট্টা, এটা তোরা চট্টি চাটিস, আমরা নই। আমরা কোনোদিন এসব পার্টি ফাটি করিনি, না আমাদের খানদানে কেউ করেছে, যারা করে আমরা করি না, না আমাদের ফ্যামিলিতে কেউ করে। যেটা খারাপ হবে যে সরকারি করবে আমরা বলবোই, ঠিক আছে? কারণ সরকারকে মানুষ নিয়ে এসছে রাজ্যের উন্নতি করার জন্য, সেখানে যদি না হয় কাজ, মানুষ বলবে না তো উল্টোপাল্টা কমেন্ট করার কি আছে? যেটা ঠিককে ঠিক বলবো, ভুলকে ভুল বলবো, অবশ্যই বলবো। তাহলে নতুন সরকার কাজ করুক। আমাদের অগ্নিমিত্রা পাল যে নারী সুরক্ষা দেবে বলে এসছে, সে নারী সুরক্ষা দিক। আমরা তো আছি প্রশংসা করার জন্য, আমরা তো বলিনি প্রশংসা করবো না, অবশ্যই প্রশংসা করব, ভরে ভরে প্রশংসা করব। কাজটা করুক। মাননীয় শুভেন্দুবাবুর কাছে আমার একটা বিশেষ অনুরোধ নিয়ে আজ আমি এসেছি। আর বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আমার এই ভিডিওটা মাননীয় শুভেন্দুবাবুর কাছ পর্যন্ত পৌঁছে যায়। তো মাননীয় শুভেন্দুবাবু, আমার কথাটা হলো, আপনি অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন যে নিয়মটা করেছেন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, মানে কোনো সরকারি কর্মচারীর বউরা বা বাড়ির পেনশনভোগী শ্বশুর শাশুড়ি পেনশনভোগী হলে সেই বাড়ির বৌমারা এই অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে না, সে ঠিক আছে। কিন্তু আমার কথা হলো যে মানে কোনো বাড়িতে যদি বাবা মায়েরা সরকারি কর্মচারী হয় বা বাবা মায়েরা পেনশন পায়, বা কোনো বেসরকারি হলো সরকারকে ইনকাম ট্যাক্স দেয়, সেই পরিবারের ছেলেমেয়েরা কীভাবে যুবশক্তির টাকা বা যুব ভাতা পেতে পারে? আমার প্রশ্নটা এখানে। আপনাকে সেই ক্ষেত্রেও তাহলে বিচার করা উচিত। দেখা যাচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত ছেলেমেয়েরা তারা অন্য জায়গায় চাকরি করছে, এমনকি মাসে 1 লাখ বা 1 লাখের বেশিও ইনকাম করছে, তারা হাত পেতে যুবশক্তির টাকা মানে যুব ভাতা নিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে যোগ্য মনে করলেন? আর যেখানে আমরা সামান্য গৃহবধূরা, যারা আমরা সর্বক্ষণ বাড়ির মধ্যে থাকি, মাস গেলে তো ছাড়ুন, দিন গেলে কোনো সময় আমরা 1টা টাকা ইনকাম করতে পারি না। হ্যাঁ হতে পারে আমাদের স্বামীরা সরকারি কর্মচারী বা শ্বশুর শাশুড়িরা পেনশন পায়, কিন্তু আপনি একটা জিনিস জানেন না, এমন অনেক সরকারি কর্মচারীর মানে বাড়ির বউয়েরা আছে যাদের স্বামীরা মাসের শেষে 1000 টাকাও বইয়ের হাতে তুলে দিয়ে বলে না যে তুমি তোমার ইচ্ছা মতো এই টাকাটা
খরচা করো, সেই ক্ষেত্রে অনেক জবাবদিহি করতে হয়। আর যে সমস্ত বাড়িতে শ্বশুর শাশুড়িরা পেনশন পায়, সেই সমস্ত বাড়ির বৌমাদের অবস্থা বাড়ির কাজের দিদির থেকেও মানে বেহাদ্দু। তাকে দিয়ে সমস্ত কাজ করানো হয়, এমনকি কথা তাকে হাজার কথা শুনতে হয়। আপনি সংসারী নয়, তাই সংসারের জ্বালা আপনি বোঝেন না। দিদি বুঝেছিল, আপনি যাই বলুন, দিদি বুঝেছিল, আর সেই জন্যই মেয়েদের হাতে কিছু টাকা তুলে দিয়েছিল। দরকার পড়লে আপনি 1000 টাকা দিন, 2000 টাকা দিন, সবাইকে দিন, আর না হলে কাউকে দেওয়ার দরকার নেই। হতদরিদ্র যাদের মাথার উপরে ছাদ নেই, পেটের দুবেলা ভাতটাও জোটে না, তাদেরকে দিন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই রকম ঘরের ছেলেমেয়েরা যাদের বাবা মায়েরা চাকরি করে, তাদের ছেলেরা কিভাবে ভাতা পেতে পারে আপনি আমাকে বলুন তো। শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাকরি করছে, সরকারি করছে না, কিন্তু বেসরকারি করছে, আপনি জানেন না। দরকার পড়লে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাকে সেই সমস্ত ছেলেমেয়ের বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবো। আমাদের আশেপাশে অনেক আছে, তারা ফার্স্ট ক্লাস প্রত্যেকটা মাসের মাস যুবশক্তির টাকা মানে যুব ভাতা নিচ্ছে হাত পেতে। তাহলে আপনি কিভাবে তাদেরকে যোগ্য মনে করলেন? আপনাকে সমস্ত কিছু তো তাদের ক্ষেত্রেও বিচার বিবেচনা করা উচিত। এমনকি অনেক চাষিবাসী মানুষ আছে জানেন তো, যাদের প্রচুর জমি জায়গা আছে, তারা মাস মানে বছরের শেষে যে ইনকামটা হয় জমি জায়গা থেকে, তারা ব্যাংকে রাখে না, তারা লোকাল মার্কেটে সুদে খাটায় সেই সমস্ত টাকা। তাদের বাড়ির ছেলেমেয়েরাও এই যুব ভাতার টাকা পাচ্ছে, আবার তাদের বাড়ির বউয়েরাও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে। কিভাবে যোগ্য হতে পারেন বলতে পারেন? আর সেই ক্ষেত্রে এমনও কিছু সরকারি কর্মচারী আছে, আপনাকে এটা মনে রাখা দরকার যে সব সরকারি কর্মচারীরা কিন্তু 1 লাখ টাকা মাইনে পায় না। এমনও আছে যে তারা অনেক কম মাইনে পায়, সেই বেতনের মধ্যে তাদের সংসার চালাতে হয়, বাড়ি ভাড়া দিতে হয়, ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হয়, খাওয়াতে হয়, বাবা মাকে দেখতে হয়, রোগ জ্বালা সব কিছু পালন করার পর বছরের শেষে তাদের কাছে, এই মাসের শেষে তাদের অ্যাকাউন্টে টাকা বাঁচে না। আর অন্যদিকে এমন অনেক আমাদের চারপাশে বেসরকারি কর্মী রয়েছে, তাদের একটা ছেড়ে 2টো বাড়ি, 2টো ফ্ল্যাট, গাড়ি একটা ছেড়ে 2টো, বছরে না হলেও 3 থেকে 4 বার তারা বাইরে ঘুরতে যায়। আর এইদিকে সরকারি কর্মচারীরা বছরে একবারও ঘুরতে যেতে পারে নাকি অনেকে সন্দেহ আছে। খুব কপালে ভালো হলে হয়তো একবার যায়। তাহলে আপনি এইগুলো বিচার বিবেচনা করবেন না? তাদের বাড়ির মেয়েরা বউয়েরা আপনার কাছে যোগ্য মনে হলো, তাদের বাড়ির ছেলে মেয়েকে আপনি যুব ভাতা দিতে পারেন, কিন্তু এই সরকারি কর্মচারীর বউটি যে মাস গেলে বা দিনের শেষে 1 টাকাও ইনকাম করে না, তার হাতে আপনার 3000 টাকা তুলে দিতে এত কষ্ট হচ্ছে। দয়া করে মাননীয় শুভেন্দুবাবু, আপনি এগুলো বিচার বিবেচনা করুন। আর না হলে আমরা কিভাবে আদায় করব সেটা আমরা বুঝে নেবো। দরকার হলে আমরাও রাস্তায় নামতে রাজি আছি। আবার সেই সমস্ত ছেলে মেয়েগুলি আমাদেরকে এসে, আমাদের প্রোফাইলে এসে কমেন্ট করছে, চাকরি করে খেতে পারেন না, ভাতা ভিক্ষা করতে লজ্জা করে না। বলছি, তোরা কেন হাত পেতে যুব ভাতাটা নিচ্ছিস? তাহলে সেগুলো ছেড়ে দে। নিজেরা হাত পেতে সরকারের কাছ থেকে ভিক্ষে নিচ্ছ, আর পরের বেলা পাকা পাকা কথা বলতে এসছো না। আসল কথা, নিজেদের দোষটা দেখতে পায় না। একটা কথাই তো বলেছি, মানুষ অন্যের দোষ বেশি ভালো দেখতে পায়। ঠিক আছে, দয়া করে মাননীয় শুভেন্দুবাবু আপনি এগুলো দেখুন। আর আপনার যদি না বিশ্বাস হয়, আপনি আমার সাথে যোগাযোগ করুন। আমি এরকম অনেক আছে আমাদের আশেপাশে, আমি তাদের অ্যাড্রেস দিয়ে দেবো, আপনি নিজের চোখে দেখে আসবেন। তাদের বাড়ির বাবা মায়েরা সরকারি কর্মচারী বা পেনশন পায়, এমনকি তাদের জমি জায়গাও ভালো রকম আছে। বছরের শেষে ওই জমি জায়গা থেকে একটা অ্যামাউন্ট ভালো রকম আসে অ্যাকাউন্টে, তাদের পাকা বাড়ি আছে, সমস্ত কিছু আছে। তাদের ছেলেরা মাসে 1 লাখের উপরে পেমেন্ট পায়, আর হাত পেতে প্রতি মাসের মাস যুব ভাতা নেয়। এটা কি যোগ্য মানা যায়? যুব ভাতার ক্ষেত্রে একই নিয়ম আপনার চালু করা উচিত, যে যারা একদম কিছু করতে পারে না, মানে একদম নিচু কাজ করে, শিক্ষিত কিন্তু হয়তো সে বাইরে কাজ করতে পারেনি বা নিচু একদম সে যাওয়ার মতো পরিস্থিতি নেই, সেই রকম মানুষদেরকে বিবেচনা করে তাহলে আপনাকে দিতে হবে। আপনি ওদের ক্ষেত্রে দিচ্ছেন, আর আমাদের ক্ষেত্রে মানে সমস্ত, আপনার যেটা বোঝা যাচ্ছে যে সমস্ত ক্ষেত্রে এই গৃহবধূরা না সব সময় ফেসে যাচ্ছে। সব ক্ষেত্রে বলির পাঁঠা করা হচ্ছে এই গৃহবধূকে। এটা আপনার একচোখগিরি হয়ে যাচ্ছে না? দুটো চোখ সমানভাবে দেখুন। আপনাকে রাজ্যে নিয়ে আসা হয়েছে কিসের জন্য? একচোখগিরি করার জন্য? সবাইকে সমানভাবে দেখুন। আর এই কথাটা যদি আপনার প্রতিবাদ লাগে, তো আপনি যা খুশি করতে পারেন, আমার কোনো অসুবিধে নেই। কারণ যেটা সত্যি সেটা আপনার সামনে তুলে ধরলাম। আপনাকে সত্যিটা মানতেই হবে। যদি আমরা না পাওয়ার যোগ্য হতে থাকি, তাহলে ওই ছেলে মেয়েগুলো কীভাবে যোগ্য হতে পারে আপনি আমাকে বলুন তো? যাদের বাবা মায়েরা মাস গেলে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করে বা পেনশন পায়, কিভাবে যোগ্য হতে পারে? তারা সেই সমস্ত যুব ভাতার টাকা নিয়ে রেস্টুরেন্টে খেতে যায়, ওইসব টাকা নিয়ে ফালতু খরচা করে। তাহলে তাদেরকে কোনো ভাতা দেওয়ার দরকার আছে? তার থেকে তো এই গৃহবধূদের হাতে দেওয়া ভালো। দয়া করে আপনি এগুলো বিচার বিবেচনা করুন, করে একটা যা হোক ব্যবস্থা নিন। এই অন্নপূর্ণা যোজনার প্রতিদিনের ন্যাকামো আর সহ্য হচ্ছে না, সোজা কথা। তো আজকে দীর্ঘ 15 বছরে তৃণমূল সরকারকে সরিয়ে আপনারা আসতে পেরেছেন, রাজ্যের মানুষ চেয়েছিল বলে। রাজ্যের মানুষ পরিবর্তন চেয়েছিল বলেই কিন্তু আপনারা আসতে পেরেছিলেন। যদি মানুষ না চাইতো, আপনারা কিন্তু যতই যা করুন আপনারা কিন্তু আসতে পারতেন না।
তো আপনারা ভোটের আগে অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে একটা প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভাণ্ডার। বিগত আমাদের প্রাক্তন সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের সাধারণ মহিলাদের কথা চিন্তা করে একটা স্কিম চালু করেছিল, লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মী ভাণ্ডার স্কিমে কিন্তু আমাদের কোনো রকম সমস্যা হয়নি। ক্যাম্প করে আবেদনপত্র জমা নেওয়া হয়েছে, আমরা জমা দিয়েছি, পরের মাস থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। প্রথমে 500 করে, তারপরে 1000, তারপরে 1500 করে। তো তারপরে মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি আপনারা ক্ষমতায় আসেন 3000 টাকা করে দেবেন। ঠিক আছে, আপনারা ক্ষমতায় এলেন, তারপরে আপনারা স্কিমটা চালু করলেন। আপনারা আবেদনপত্র গ্রহণ করার জন্য মানুষকে বললেন আবেদন করার জন্য। তো আবেদন করলো কত মানুষ? আপনারা যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছিলেন সেটা ফুলফিল করছে তারাই কিন্তু আবেদনটা করেছিল। সেখানে আবেদন করেছিল 1,62,00,000 মানুষ আপনাদের হিসাব অনুযায়ী, কিন্তু বাজেটে আপনারা বরাদ্দ করলেন 36,000 কোটি টাকা। হিসাবটা একটু বলতে পারবেন? আমরা হয়তো আপনাদের মতো অতটা শিক্ষিত নয়, জানি না আপনারা যারা রাজ্যের মন্ত্রী হয়েছেন আপনারা কে কতটা শিক্ষিত, কিন্তু আমরা কিন্তু অশিক্ষিত নই। আমাদের যথেষ্ট যোগ্যতা আছে একটা ভালো চাকরি পাওয়ার। আমরা বঞ্চিত হয়েছি, বিগত 15 বছরের সরকার আমাদেরকে বঞ্চিত করেছে, আমাদের জীবন থেকে 15টা বছর কেড়ে নিয়েছে, একটা বিশাল একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে কারোর বয়স চাকরির বয়স পেরিয়ে গেছে, কেউ আমরা চাকরির বয়স পেরিয়ে যাওয়া দোরগোড়াতে এসে পৌঁছেছি। তো সেইখানেও আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যে নিয়োগ হবে। তো সেই যাই হোক, মানুষ জানতো যে আপনারা সমস্ত প্রতিশ্রুতি কিন্তু পালন করবেন না। তবুও বিগত সরকারের অত্যাচার, বিগত সরকারের দুর্নীতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ আপনাদেরকে এনেছিল। এরপরে আপনারা কি করলেন? বিগত 2 মাস থেকে একটা নাটক শুরু করলেন, সেই নাটকটা প্রহসনে পরিণত হয়েছে। আপনারা এটার একটা ইতি টানা দরকার। আপনারা কোন হিসাবে এখন ক্রাইটেরিয়া যেগুলো ছিল সেগুলো দিনে দিনে পরিবর্তন করছেন? আপনাদের হাতে পাওয়ার আছে বলতে আপনারা যা খুশি করতে পারেন। তার মানে তো এটা হলো যে পরীক্ষার প্রশ্নপত্র দিল একরকম, স্টুডেন্টরা গিয়ে পরীক্ষার হলে গিয়ে সেই প্রশ্নপত্র অনুযায়ী উত্তর লিখে এলো, পরবর্তীকালে আপনারা কোশ্চেনগুলো চেঞ্জ করে দিলেন। তারপরে কি বলছেন? এই কোশ্চেনটা এখানে 1-এর দাগের এত কোশ্চেনটা এরকম ছিল, তোমরা ভুল উত্তর লিখেছ। ব্যাপারটা তো তাই দাঁড়িয়ে গেল না? একটা কথা মনে রাখবেন, রাজ্যের মহিলাদেরকে অসম্মান করবেন না। সীতা দেবীকে অসম্মান করার জন্য রামায়ণ কাণ্ড হয়েছিল, রাবণ কিন্তু ধ্বংস হয়েছিল। দ্রৌপদীকে অসম্মান করার জন্য মহাভারত হয়েছিল, পুরো কৌরব বংশ ধ্বংস হয়ে গেছিল। আর সেখানে রাজ্যের এত কোটি কোটি মহিলাকে আপনারা অসম্মানিত করছেন। তাদেরকে আজকে বাড়ির কাজ ছেড়ে, যারা বাইরে বেরিয়ে কাজ করতে পারে না, যারা চাকরির যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি করতে পারছে না পরিবারের অসুবিধার জন্য, তারা আজকে 2 মাস থেকে এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে। কালকে মিউনিসিপ্যালিটি অফিস, তারপরের দিন পৌরসভা ব্লক অফিস, যেখানে 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 যেতে বলছে, যে যেখানে যেতে বলছে সে সেখানে যাচ্ছে। তো আপনারা কি করছেন? দিনের পর দিন মিটিং করছেন আর একটা করে ক্রাইটেরিয়া চেঞ্জ করছেন। কেন? ঠিক আছে, আপনারা প্রচুর পুরুষ লক্ষ্মী ভাণ্ডার পেত, বাদ দিয়েছেন। এসআইয়ের নাম নেই, বাদ দিয়েছেন। যারা সরকারি চাকরি করে যে মহিলারা, তাদেরকে বাদ দিয়েছেন। যারা পেনশন পায় তাদেরকে বাদ দিয়েছেন। বাকি যারা রয়েছে, তার স্বামী যদি চাকরি করছে, তার পরিবারের কেউ যদি চাকরি করছে, সেই মহিলাটার তো কোনো কিছু এসে যাচ্ছে না তাতে। অনেক বাড়ি কটা বাড়ির পুরুষ বা যারা চাকরি করে তারা কজন বাড়ির মহিলাকে হাত খরচা দেয়? এমনকি প্রয়োজনের জন্য চাইতে গেলে তাদেরকে নানা রকম কথা শুনতে হয়, তাদেরকে কৈফিয়ত দিতে হয় যে কি করবে টাকাটা। তো এই অসম্মানের হাত থেকে নারীদের স্বনির্ভর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমটা চালু করেছিল। আপনারা সেটা বন্ধ করে দিতে পারতেন, মানুষ মেনে নিত। কিন্তু স্কিমটা চালু রাখার নামে আপনারা প্রহসন তৈরি করেছেন। এটা কিন্তু আপনারা করবেন না। বারবার ক্রাইটেরিয়া চেঞ্জ না করে আপনারা যেটা রেখেছিলেন প্রথম থেকে আবেদন করার মুহূর্তে, সেই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করছে আপনাদেরকে প্রত্যেককে দিতে হবে। আপনারা দিতে বাধ্য, রাজ্যের মানুষের কাছে আপনারা বাধ্য। আপনাদের এতটা পাওয়ার, এখন আপনারা ক্ষমতায় এসেছেন, আমরা সবাই সব কিছু জানি। মানুষের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে বলেই কিন্তু আজকে এত মানুষ প্রতিবাদ করছে।